কথা হলো স্বৈরাচার না কে। আমরা তো এক স্বৈরাচারকে বিদায় করলাম, এখন তো আমি চারপাশে স্বৈরাচার দেখি, ঘুমাইলেও স্বৈরাচার দেখি। কখনো কখনো মনে হয় যে রিক্সাওয়ালাও এখন স্বৈরাচারে পরিণত হয়েছে। একজন মুদি দোকানদার তিনিও এখন স্বৈরাচার। তার কাছে গেলে তিনি বলবেন তেলের দাম 228 টাকা, নিলে নেন, না নিলে যান। কেন? কারণ রাষ্ট্র তাকে স্বৈরাচার হতে বাধ্য করেছে, রাষ্ট্রযন্ত্র তাকে স্বৈরাচার হতে বাধ্য করেছে। রাষ্ট্রযন্ত্র যদি তাকে স্বৈরাচার হতে বাধ্য করে, আমি তো এখান থেকে বেরিয়ে যেতে পারবো না। আমাকে তখন স্বৈরাচারী সহ্য করেই থাকতে হবে। যেমন আমরা গত 16-17 বছর ছিলাম স্বৈরাচার যে কাঠামো, সে কাঠামোকে সহ্য করেছিলাম বছরের পর বছর। তো ইশরাক বা বিএনপি বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটু গভীরভাবে যদি আমরা তাকাই, 5ই আগস্টের পুরো আন্দোলন বা জুলাই আন্দোলন যেভাবে বলেন, 36 জুলাই আন্দোলন বা যেভাবে বলেন না কেন, আপনারা তো এক একজন এক একভাবে বলেন, গণমাধ্যমে এক একজন এক একভাবে বলে, আমরা এক একজন এক একভাবে বলি। তা আমি খুব বেশি করে প্রেফার করি আন্দোলন বলতে। তো এই আন্দোলনে সর্বাত্মক সাপোর্ট যারা দিয়েছে তাদের মধ্যে এই ইশরাক একজন। যেমন আমরা কখনোই মাঠে যাইনি, কারণ আমরা একটা আলাদা পলিটিক্যাল পার্টি, নতুন ধারা বাংলাদেশ এনডিপি। এই নতুন ধারা বাংলাদেশ এনডিপি তার যে গঠনতন্ত্র, তার যেই গঠনতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কখনোই রাস্তায় যেতে পারবে না আরেকটা আন্দোলনকে সাপোর্ট করতে। আমরা যেতে পারি না। আমরা তাদেরকে বিভিন্নভাবে সমর্থন জানিয়েছি, সহানুভূতি জানিয়েছি, এবং তাদের যে যৌক্তিক দাবি কোটা, সেটা নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু ইশরাকরা বরাবরই ছিলেন, এবং থাকতে থাকতে একটা সময় কিন্তু ইশরাকদের ওই যে কার্যক্রম, ইশরাকদের কার্যক্রম এ কারণে বলছি, সে সময় কিন্তু ইশরাক একরকম হুলিয়ার ভিতরে ছিলেন। কারণ তার বিরুদ্ধে যে 28শে অক্টোবরের যে কর্মসূচি বিএনপির, সেই কর্মসূচিতে যে ষড়যন্ত্রমূলক একটা সরকার যে একটা নাটক সাজিয়েছিল, যে বাইডেনের উপদেষ্টাকে নিয়ে আসার ঘটনা বা এটা সেটা, সেখানে কিন্তু একটা রাষ্ট্রদ্রোহ মামলার মধ্য দিয়ে ইশরাককে একরকমের পেঁচিয়ে ফেলা হয়েছিল। তো ইশরাক সেই জায়গা থেকেও চেষ্টা করেছে এই আন্দোলনকে সর্বাত্মক সাপোর্ট দেওয়ার। তাছাড়া ইশরাকদের তো অর্থনৈতিক অবস্থা পৈতৃক কারণেই বেটার, তো ওইটা থেকেও তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে। তো সামগ্রিক চেষ্টায় এই আন্দোলনটা আলোর মুখ দেখেছে 5ই আগস্টের পরে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বা তার পতনের পরে বা তার সরকারের পতনের পরে আমরা দেখলাম সরকার গঠিত হলো। সেই সরকারে কিন্তু বিএনপি করার কারণে ইশরাক আসতে পারেনি, বিএনপি রাজনৈতিক পদ থাকার কারণে। কিন্তু বিএনপি পদ থাকার কারণে তিনি না আসলেও অন্য যারা আন্দোলনে সম্পৃক্ত তারা কিন্তু এসছে। কেউ কেউ উপদেষ্টা হয়েছে, কেউ কেউ উপদেষ্টার পিএস হয়েছে, পিএস হয়েছে, রেশিও অনুযায়ী এক একজন এক একভাবে এসছে। প্রায় ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত প্রায় 200 শিক্ষার্থী এই সরকারের বিভিন্ন অংশে যুক্ত হয়েছে। ইশরাক তো পারেন, কিন্তু ইশরাক নির্বাচন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যে কারণে ইশরাক চিন্তা করেছে যে আমি এটা আমার পৈতৃক আসন, আমি জনগণের সাপোর্ট যেহেতু পাচ্ছি, আমি কেন ছাড়বো? তোমরা উপদেষ্টা হয়েছে, আমাকে সিটি কর্পোরেশন ছেড়ে দাও। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এইরকম একটা লজিক জায়গা থেকে তিনি চেষ্টাটা করেছেন, যে কারণে আজকে একটা সহায়তা করেছে। এবং ইশরাকের বক্তব্য আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ওইরকমই, যে আমার বাবা মেয়র ছিল এবং জনগণ আমাকে চায়, আমি এখানকার মেয়র হতে চাই, বা আমি এখানকার মেয়র হব, বা আমি এখানকার মেয়র থাকবো, তোমরা আমাকে বাধা দেওয়ার কে? শপথ পড়াও, না আমি বসে যাবো। অলরেডি কিন্তু তারা বসে। এখানে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু কখনোই জনগণের রাজনীতি করেনি, যেটা বিএনপি এখন ওই রাস্তায় হাঁটছে। বিএনপিও জনগণের কাছ থেকে ছুটে যাচ্ছে। ইশরাকরা জনগণের সাথে যুক্ত ছিলেন, তার বাবা ছিলেন, তিনি ছিলেন। যে তার প্রমাণ কি? তার প্রমাণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একটা বড় অংশের মানুষ সাদেক হোসেন খোকার মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছে। ড্রাইভার, ওই যে ক্লিনার, এই ছোট ছোট পদগুলো তার দ্বারা নিয়োগকৃত। তো তারা কিন্তু তাকে সমর্থন জানাচ্ছে। ওই সমর্থনের ভিত্তিতে তিনি মেয়র হিসেবে এখানে বসতে চাচ্ছেন। এবং আমি মনে করি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে ইশরাককে নিয়োগ দেওয়া যেতে পারে। এজাজের মতো অথর্ব এবং প্রমাণিত ওই যে পিনাকি বা অন্যরা কিন্তু অনেকে প্রমাণ দিয়েছেন, বা শাহেদ আরো অনেকে প্রমাণ দিয়েছেন যে তিনি জমি কানেক্টেড ব্যক্তি।
তো এজাজের মতো জঙ্গি কানেক্টেড ব্যক্তিকে যদি প্রশাসক নিয়োগ দেওয়া যায়, সাদেক হোসেন খোকার ছেলে বা একটা আন্দোলনের সাথে সম্পৃক্ত এমন একজন ব্যক্তিকে তো দেওয়া যেতেই পারে। সেক্ষেত্রে তাকে বলা যেতে পারে যে ভাই আপনি বিএনপির সাথে কোনো পদ দায়িত্ব আপনি নিতে পারবেন না, কোনো পদ আপনি রাখতে পারবেন না, কোথাও সদস্য থাকতে পারবেন না, এই শর্তে আমরা আপনাকে প্রশাসক নিয়োগ দিতে পারি। আমার কাছে মনে হয় যে এরকম একটা স্থির সিদ্ধান্ত আসলে আপনার লাঠিও ভাঙলো না, সাপও মরলো। আমরা দেখলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনেকেই তার সাথে আছে, তো তিনি প্রশাসক হিসেবে থাকলে ওই মেয়রের দায়িত্ব পালন করলেন, আবার সরকারে বলতে পারলো যে না আমরা তো তাকে মেয়র দিইনি, প্রশাসক দিয়েছি, আইনের কোনো লঙ্ঘনও তখন হলো না। আমার কাছে মনে হয় যে এইভাবে একটা সমাধানের রাস্তা তৈরি হতে পারে।